বোন হাইপারপ্লেসিয়া, কতটা বোন হাইপারপ্লেসিয়া হয়েছে সেটা মাপছে, ডিগ্রি অফ বোন হাইপারপ্লেসিয়া। হাইপারপ্লেসিয়া মানে হচ্ছে সোয়েলিং, ইনক্রিজমেন্ট ইন স্ট্রাকচার, ইনক্রিজমেন্ট ইন সাইজ, কারেক্ট? এটাকেই বাংলায় বলা হয় হাড় বেড়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে এই জয়েন্টের ক্ষেত্রে এগুলো সাধারণত বেশি দেখা যায়, খুব কম। কোথায় হচ্ছে এখানে, হ্যাঁ, এটা যে কোনো জায়গায়, এটা যে কোনো জায়গায় হলেই এখানে সেটা করতে হবে। সেটা কিভাবে এখানে লাম্বার হাইপারপ্লেসিয়া না নি হাইপারপ্লেসিয়া, সেটা সেই জয়েন্টের, সেটা হাইপারপ্লেসিয়া বোনেই বেশি হয়, জয়েন্টেই বেশি হয়, লং বোনসে খুব কম। নয় এখানে হবে না কোমরে, যে কোনো জয়েন্টসে হবে। সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা আলাদাভাবে সেই জায়গায় ব্যথাটা বাড়বে। সবথেকে বড় কথা হচ্ছে নট অনলি দিস, সমস্ত অসুখের ক্ষেত্রে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এটার রিপোর্ট তিনটে, তুমি যখন সাপ্লিমেন্ট লিখবে একটা পেশেন্ট দেখে, সেই সাপ্লিমেন্টে তিনটে জিনিসকে ট্যালি করে তোমার লিখতে হবে। নাম্বার ওয়ান, পেশেন্ট, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, পেশেন্ট নিজের মুখে তার কি কষ্ট বলছে, সে নিজে যেটা ফিল করছে, এক্সপিরিয়েন্স করছে, যে কষ্টটা পাচ্ছে সেটার একটা গুরুত্ব দেবে। এখানে তুমি টেস্ট করে যে রেজাল্টটা পেলে সেটার একটা গুরুত্ব দেবে। এবং এর আগে, তোমার কাছে আসার আগে সে যদি অন্য কোনো টেস্ট করিয়ে থাকে কোথাও, সেই টেস্ট রিপোর্টটার একটা গুরুত্ব দেবে। তিনটেকে ট্যালি করে তোমাকে তার সাপ্লিমেন্ট দিতে হবে। আমি সবসময় যখন এখানে ডক্টর সেবাতে যখন এই চাওয়া হয়, আমি সবসময় আমি বলে দিই যে যদি আগে কোথাও কোনো টেস্ট রিপোর্ট থাকে সেটা এ করে পাওয়া পাঠাবো, আমি সবসময় বাদ থাকে সেটা। তিনটে ট্যালি না করলে তুমি এক্সাক্ট সাপ্লিমেন্টটা বার করতে পারবে না। এক্সাক্ট সাপ্লিমেন্টের কি হবে, হয়তো তার ভেতরে এমন একটা কিছু ডিজিজ আছে যেটা টেস্টে ধরা পড়েছে, কিন্তু সেটা কষ্টটা সে এখন ফিল করছে না, শুধু তার মুখের কথা শুনে বললে হবে না। আবার তার মুখের কথাটাকেও ভীষণ গুরুত্ব দিতে হবে, কারণ ওই কষ্টটা সে পাচ্ছে, হাঁটুতে ব্যথা, সেই যন্ত্রণাটা সে পাচ্ছে, তাকে এই নিয়েও যন্ত্রণাটা আগে রিলিফ করতে হবে। তুমি যদি সেটা না করে অন্যটা করতে, প্রত্যেকটা ট্যালি করে তোমাকে ব্যালেন্স রেখে তোমাকে প্রেসক্রিপশন করতে হবে। সো বোন হাইপারপ্লেসিয়া মানে হচ্ছে বাংলায় হাড় বেড়ে যাওয়া, সোয়েলিং অফ ইনক্রিজমেন্ট ইন সাইজ। তারপরে হচ্ছে ডিগ্রি অফ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে কি? অস্টিওপোরোসিস মানে কি? হাড়ের ছিদ্র হওয়া, হাড় বেঁকে যাওয়া, হাড়ের ছিদ্র হওয়া বা ফুটো হওয়া, ছোট ছোট ছিদ্র হয়ে পোরস মানে হচ্ছে ছিদ্র, অস্টিওপোরোসিস মানে হাড়ে ফুটো হয়ে যায়। বা অস্টিওপোরোসিসটাও, এটাও সাধারণত জয়েন্টসেই বেশি হয়, আরাম হয়। শুকিয়ে যায় পরে ঠুকে ঠুকে হয়ে যায়, মানে সামনের দিকটা ফুটো ফুটো হয়ে যায়। না, ঠুকে ঠুকে ফুটো ফুটো হয় না। কে বলছে এটা? তো ঠুকে ঠুকে ফুটো ফুটো হয়, যত ক্যালসিয়াম লস হবে তত ওটা ফুটো ফুটো। এবারে কি, এইটা যখন হয় তখন এটা মানে কি বলবো, এই যে আবার সেই দেখাচ্ছি, এই একটা হাড়, এই একটা হাড়, মাঝখানে কাটলিয়ে যেতে। এবারে ধরুন এই হাড়টার মধ্যে এখানে ছিদ্র রয়েছে, ছিদ্রটা হওয়ার ফলে অবস্থাটা কি দাঁড়ালো? হাড়ের মধ্যে কি থাকে? বোন ম্যারো। বোন ম্যারো ওই ছিদ্র দিয়ে বেরিয়ে ব্লাডে মিশে যায়, আর বাইরে থেকে ব্লাড ওই ছিদ্র দিয়ে ঢুকে বোনের মধ্যে ঢুকে যায়, যার ফলে ওই জায়গাটা সোয়েলিং হয়ে যায়। হাঁটুতে যখন এই জিনিসটা হয়, হাঁটু ফুলে যায়, একটা বিতিকিচ্ছিরি অবস্থা হয় ভেতরটা, ইন্টারনাল জায়গাটা, এখানে যন্ত্রণা মারাত্মক হয়। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে, অস্টিওপোরোসিস যখন হবে, যেহেতু হাড়টা ফুটো ফুটো হয়ে গেছে, কেন ফুটো ফুটো হয়েছে? ভিগোরাস লস অফ ক্যালসিয়াম, একটু আধটু না, ভিগোরাস লস, প্রচন্ড পরিমাণ। এবার ক্যালসিয়াম লস হয় বলে সেই হাড়টা ভীষণ ফ্র্যাজাইল হয়ে যায়। ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, ভঙ্গুর হয়ে অল্প আঘাতেই সেই হাড় ভেঙে যেতে পারে। অস্টিওপোরোসিসের যখন কোনো পেশেন্ট পাবেন, অস্টিওপোরোসিসের নাম্বার 1 সাপ্লিমেন্ট আমাদের ফেভার বোন হেলথ ট্যাবলেট। Bone health tablet is a combination of calcium and vitamin D3. সেই জন্য বোন হেলথ ট্যাবলেটটা এখানে অস্টিওপোরোসিসে সবথেকে ভালো। অবশ্যই সিভিয়ার অবস্থায় গেলে পরে তাকে একটু স্টেম সেল দিতেই হবে, স্টেম সেল থেরাপি করতে। জয়েন্ট বোন একটা কোন ইন কেস অফ আর্থারাইটিস, অল টাইপস অফ আর্থারাইটিস, স্পন্ডিলাইটিসও এক ধরনের আর্থারাইটিস। লাস্ট পয়েন্ট, বোন মিনারেল ডেনসিটি। বোন মিনারেল, বোনের কি মিনারেল আছে?
ক্যালসিয়াম, সিলেনিয়াম, ক্যালসিয়াম সিলেনিয়াম, শুনতে পাচ্ছি না। ক্যালসিয়াম, সিলেনিয়াম, আর হাড়ের মধ্যে যে মেন যে মিনারেলস গুলো পাওয়া যায়, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, একটা হচ্ছে ফসফরাস, একটা হচ্ছে সেলেনিয়াম। তো এটা হচ্ছে মেইন মিনারেলস। এই লাস্ট পয়েন্টে সবকটা টোটাল মিনারেল ডেনসিটিটা দেখাচ্ছে। এর আগে শুধু ক্যালসিয়ামের অবস্থা দেখিয়েছে, ক্যালসিয়াম লস কতটা, এটা এটা। এখানে সবকটা ওটা দেখিয়েছে, তার কারণ ক্যালসিয়ামটাই মেইন প্রধান মিনারেল ক্যালসিয়াম। কিন্তু এখানে সবকটার একত্রিত পরিমাণ, সবকটা মিনারেলসই দরকার হাড় সুস্থ রাখতে গেলে, তাই তার টোটাল কোয়ান্টিটি সেটা এখানে কম আছে না বেশি আছে সেটা দেখাচ্ছে। স্যার ফার্স্ট একটা যদি কমে যায়, মানে কার্টিলেজ যদি কমে যায়, তাহলে কি সেখানে গ্লুকোজিয়ামাইন? ফার্স্ট এডটা অস্টিওক্লাস যখনই দেখবে তখনই আবার চলে যেতে হবে লাস্টের দিকে। এটা যখনই বাঁ দিকে অস্টিওক্লাস কোএফিসিয়েন্ট যখন ডান দিকে দেখবে তখনই বোন গ্রোথ ইনডেক্সে চলে যেতে হবে। বোন গ্রোথ ইনডেক্সে গিয়ে একটা জিনিস দেখতে হবে, সেটা এখানে যখন আসবো তখন বলছি। নেক্সট পয়েন্ট যেটা আছে, রিউমাটয়েড বোন ডিজিজ। রিউমাটয়েড বোন ডিজিজ, রিউমাটিজম মানে বাত, রিউমাটয়েড বোন ডিজিজ মানে হচ্ছে কি রিউমাটয়েড আর্থ্রাইটিস মেইনলি। এবার রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু এক ধরনের অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ কাকে বলে? প্রোডাক্ট ট্রেনিং এর সময় বলছিলাম, অটোইমিউন ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যেটা আনকন্ট্রোলড, ইমিউনিটি আনকন্ট্রোলড হয়ে যায়। মানে এই একটা সুস্থ টিস্যু, এই পাশে একটা সুস্থ টিস্যু, তারা এতদিন ভালো ছিল, পাশাপাশি থেকেছে, হঠাৎ এর মনে হতে থাকলো এ আমার শত্রু, এর মনে হতে থাকলো এ আমার শত্রু, কেউ কিছু করেনি। এর মনে হতে থাকলো এ আমাকে মেরে ফেলবে, এর মনে হতে থাকলো এ আমাকে মেরে ফেলবে। তারা নিজেদের ভিতর যুদ্ধ করতে আরম্ভ করে এবং আলটিমেটলি এই ফাইটিং এ দুটো টিস্যুই ধ্বংস হয়ে যায়। অটো ইমিউন ডিজিজ, একটা ভুল ইমিউনিটির সেখানে কি বলবো বার্তা যায়। টি সেলস রয়েছে আমাদের ইমিউনিটির, এই টি সেলস গুলো ভুল বার্তা দেয়, যার জন্য অটোইমিউন ডিজিজ হয়। এবং এখানে একটা অটোইমিউন ডিজিজের কথা উঠলো বলে একটা কথা বলি, যেটা ট্রেনিং এ বলি, সেটা এখানেও বলে দিচ্ছি। এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে টোটাল 117 রকমের অটোইমিউন ডিজিজ আবিষ্কার হয়েছে। ক্যান্সার, এইডস, এগুলো সব কিন্তু অটোইমিউন ডিজিজ। দুর্ভাগ্যের কথা, অ্যালোপ্যাথি দিয়ে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে এই 117টার মধ্যে একটারও 100% কিওর এখনো আবিষ্কার হয়। আর এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের অত্যন্ত গর্বের বিষয়, ন্যাচুরোপ্যাথি দিয়ে এই 117টার মধ্যে 65 অটোইমিউন ডিজিজ 100% কিওর করা। 65, তার মধ্যে একটা অটোইমিউন ডিজিজ দ্যাট ইজ কিউরেবল বাই ন্যাচুরোপ্যাথি, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা সারে না অটোইমিউন ডিজিজ বাই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অ্যান্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। এটা সারে বাই ন্যাচুরোপ্যাথিক ট্রিটমেন্ট, লং টাইম কনজিউমিং মেথড। প্রথম পয়েন্ট, ডিগ্রি অফ সার্ভাইকাল ক্যালসিফিকেশন। সার্ভাইকাল মানে ঘাড়, ক্যালসিফিকেশন মানে সেখানে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে হয়ে ঘাড় স্টিফ হয়ে যাচ্ছে, ঘাড় নাড়াতে পারছে না। কতটা ক্যালসিফিকেশন হয়েছে, বেশি হয়েছে না কম? নেক্সট পয়েন্ট, ডিগ্রি অফ লাম্বার ক্যালসিফিকেশন। সেই একই জিনিস, কোমর স্পন্ডিলাইটিস হলে কোমর স্টিফ হয়ে যাচ্ছে, কোমর নাড়াতে গেলেই ব্যথা, উঠতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা। এন্ড লাস্ট পয়েন্ট, রিউমাটিজম কোএফিসিয়েন্ট। এই যে বাত, এই বাতটার কোএফিসিয়েন্ট, মাত্রাটা, এটা কতটা? এর ইয়েলোতে আছে, মানে বেশ ভালো রকম বেড়েছে। হলো কোমরে যন্ত্রণা না বেশি। আচ্ছা, ব্লাড সুগারের যে চার্টটা আছে, এটা আমাদের অন্যান্য জায়গায় যেটা বলা হয়, দুটো জিনিস, দুটো চার্টকে আমাদের পুরোপুরি ডেমোলিশ করে দিতে বলা হয়। আমি সেটা বলি না, মানে চার্ট পুরো সিস্টেম থেকেই উড়িয়ে দিতে বলা হয়, আমি সেটা বলি না। তার কারণ হচ্ছে ব্লাড সুগারের
90% কেন 99% ক্ষেত্রে ভুল রিডিং আছে। সেই জন্য এই ব্লাড সুগার এবং থাইরয়েড এই দুটো চার্টকে সেই সমস্ত ক্লাসে যারা বলেন সবাই রেসপেক্টেড লিডার্স এবং রেসপেক্টেড ট্রেনার্স, তারা সেইটার জন্যই ওই হ্যাজার্ডসটা বা ওই ঝাঁপাটাকে এড়াবার জন্যই বলেন যে পেশেন্টকে যদি দেখান তাহলে তখন এই দুটোকে একটা মেথড আছে, সেই মেথড দিয়ে ওই দুটোকে কভার করে দিতে, হাইড করে দিতে হবে, তারপরে তাকে দেখান। আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যদি ওই প্রিকশনসগুলো সবকটা 100% মেনে তারপরে টেস্ট করা হয় এবং পেশেন্ট যদি কোনো ব্লাড থিনার না খায় তাহলে পরে কিন্তু ব্লাড সুগারের রিপোর্টও 80 to 90% কারেক্ট আসে। আদারওয়াইজ আমরা ব্লাড সুগারের যে রিপোর্টটা সেটা নিয়ে আমরা খুব একটা বেশি গুরুত্ব দেব না। কারণ ব্লাড কেন দেব না, ওয়াই? তার কারণ এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা যখন টেস্ট করতে যাচ্ছে, যে কোনো লিকুইড, এটা স্টোমাকের মধ্যে খাবার জল থাক, কিডনিতে জল থাক, ইউরিনারি ব্লাডারে ইউরিন থাক, অথবা ব্লাড, এনি টাইপ অফ ফ্লুইড, যখনই এই ওয়েভটা কোনো ফ্লুইড পাবে, ফ্লুইডের ভেতর বেশি ডিসলভ হয়ে যায়। সেই ফ্লুইডের মধ্যে সুগার কন্টেন্ট বা সুগার ক্রিস্টাল কতটা ডিসলভ আছে সেটা জাজমেন্ট অনেক কম হয়। কিন্তু ওই প্রিকশনগুলো মেনে করলে পরে এটা অনেকটাই কারেক্ট রিডিং তখন চলে আসে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, বেসিক ফিজিক্যাল কোয়ালিটি একটা মানুষের ইরেসপেক্টিভ অফ মেল এন্ড ফিমেল। প্রথম পয়েন্ট হচ্ছে ব্লাড সুগারটা বাড়া আছে না কমা আছে যদি ওইরকম ভাবে মেনে যদি করা হয় তাহলে কি বোঝা যাবে না বাড়া আছে না? 80 to 90% ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি কারেক্ট সেটা রেজাল্ট কিভাবে বোঝা যাবে যে বাড়া আছে না কমা আছে? প্রিকশন মেনে করলে পরে হ্যাঁ। মিডল ক্রাইটেরিয়া, ব্লাড সুগার কোএফিসিয়েন্ট, মাঝখানের যে পয়েন্ট, ব্লাড সুগার কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ ইনসুলিন সিক্রিশন একটা দেখাচ্ছে, ব্লাড সুগার কোএফিসিয়েন্ট একটা দেখাচ্ছে, তারপরে ইউরিন সুগার কোএফিসিয়েন্ট একটা দেখাচ্ছে। প্যানক্রিয়াসের মনে করে দেখুন দুটো হরমোনের কথাই ওখানে বলা হয়েছিল, ইনসুলিন যেটা ব্লাডের সুগার কন্ট্রোল করে, গ্লুকাগন যেটা ইউরিন সুগার কন্ট্রোল করে, সেটাই এখানে রিফ্লেক্ট হচ্ছে। তাই এটা যখন আমরা অত সাবধানতা মেনটেন করতে যখন যে ক্ষেত্রে পারছি না বা যে ক্ষেত্রে আমাদের ডাউট আছে, সেক্ষেত্রে আমরা এই দুটো হরমোন দিয়েই টেস্ট করা হচ্ছে, এই দুটো হরমোনেরই রেজাল্ট আমরা পাচ্ছি। সুতরাং আমরা এটার রেজাল্ট না বলে আমরা প্যানক্রিয়াস যে চার্টটা সেটার রেজাল্টই আমরা বলে দিতে পারি। ইনসুলিন কম এবং মোর দ্যান 1 ডিগ্রি কম যদি হয় সেক্ষেত্রে স্ট্রং টেন্ডেন্সি অফ সুগার, তোমার কিন্তু সুগারের ধাত আছে, তুমি এই মিষ্টি খাবে না, এই করবে না, এই খাবে, এই করবে, তাকে স্ট্রিক্ট বলে দিই এবং তাকে আমাদের যা সাপ্লিমেন্ট সেটা দিয়ে দিই। ইউরিন সুগারের ক্ষেত্রে তাই। ওকে, বেসিক ফিজিক্যাল স্ট্রাকচারস, এটা ফিজিক্যাল কোয়ালিটি। এর প্রথম হচ্ছে রেসপন্সিবিলিটি। এখানে রেসপন্সিবিলিটি মানে হচ্ছে শারীরিক রেসপন্স, মানসিক রেসপন্স এটা নয়। এখানে আমার এখানে একটা মশা কামড়াচ্ছে, আমাকে কাউকে বলে দিতে হবে না যে মশাটাকে আমি মারব, অটোমেটিক্যালি হাতটা এখানে চলে যাবে। কি করে যাবে? এখানে যে অটোমোটিভ নার্ভ সিস্টেম আছে সে ব্রেনকে খবর দিল এখানে মশা কামড়াচ্ছে, ব্রেন ডান হাতকে খবর দিয়ে দিল ওখানে মশা কামড়াচ্ছে, মার, ফাটাস, অটোমেটিক রিঅ্যাকশন উইদিন 1 সেকেন্ড। এই যে জিনিসটা ঘটছে, দিস ইজ কল্ড রিফ্লেক্স অ্যাকশন। এটা হচ্ছে রেসপন্স, এক ধরনের রেসপন্স। আমার এখানে এক্সিমা হয়ে এমন চামড়া মোটা হয়ে গেছে, স্কিন ডিজিজ, যে এখানে কোনো কিছু মানে মশা বা অন্য কোনো কিছু বসছে, কামড়াচ্ছে, পিঁপড়ে এসছে, আমি কোনো সার পাচ্ছি, নো ফিলিংস। রেসপন্স এবিলিটি তার কম আছে না বেশি আছে? 2 নম্বর হচ্ছে মেন্টাল পাওয়ার, মানসিক জোর। লেটেস্ট যেটা বিজ্ঞানীরা দেখছেন, মেন্টাল এবিলিটি আশ্চর্যজনকভাবে বডির ইমিউনিটিকে অনেকটা বাড়াতে সাহায্য করে। তার কারণটা পরে বলছি। এখানে যেটা বলা হয়
সেটা হচ্ছে মেন্টাল পাওয়ারের এতটাই গুরুত্ব। একটা মানুষ যদি সবসময় মনে করে আমার এই অসুখটা হয়েছে, আমার এই অসুখটা হয়েছে, এইটা হচ্ছে যখন আমার শিওর এই অসুখটাই হয়েছে, 24 ঘন্টায় সে যদি সেটা মনে করতে থাকে, ইন কনসিয়াস মাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ সাবকনসিয়াস মাইন্ড, তাহলে আস্তে আস্তে কিন্তু তার মেন্টাল স্ট্রেংথ তো কমে যাবেই, আলটিমেটলি দেখা যাবে অনেক ক্ষেত্রে সত্যি সত্যি তার সেই অসুখটা হয়েছে, অনেক ক্ষেত্রে অতটা না হলেও তার গুরুতর অন্য কিছু অসুখ হয়েছে। কিন্তু আমার কিছু মানে হওয়া সত্ত্বেও যদি আমি এটা মনে করতে পারি যে না আমার কিছু হয়নি, তাহলে পরে অনেক ক্ষেত্রে দেখা যায় সত্যি কিছু হয়নি, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু তুমি ভুল মনে করেছো, কিছু তোমার হয়েছে, বাট তুমি অনেক তাড়াতাড়ি রিকভারি করে লাভ করছো ডিউ টু ইয়োর মেন্টাল স্ট্রেংথ। যখন একটা ছেলে বা মেয়ে এমবিবিএস করতে যায়, তখন ফিজিওলজি বইটার প্রথম চ্যাপ্টারে প্রথম ফার্স্ট পেজে একটা কোটেশন, খুব দুর্দান্ত একটা কোটেশন লেখা থাকে, হাইলাইট করে। সেই কোটেশনটা হচ্ছে 70% অফ হিউম্যান ডিজিজেস আর সাইকোসোম্যাটিক ডিজিজেস। মানুষের যত রকম অসুখ হয়, 100টা অসুখ যদি থাকে, তার মধ্যে 70টা অসুখ সাইকোসোম্যাটিক। সাইকো মানে মন, সোম্যাটিক মানে বডি সেল, সাইকোসোম্যাটিক, এটার সঙ্গে এটা রিলেটেড। এটা আপ হলেই এটাও আপ হবে, এটা ডাউন হলেও এটা ডাউন হবে, 70% হয়। সুতরাং মেন্টাল এবিলিটি বা মেন্টাল পাওয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আ নর্মাল হেলদি ফিজিক। ওয়াটার শর্টেজ, শরীরে জল কমে যাচ্ছে কিনা বা কমে গেছে কিনা, দিস ইজ আ ভাইটাল পয়েন্ট ফর ব্লাড ভিসকোসিটি অলসো। প্রথম পয়েন্ট যেটা আমরা দেখেছি, ওয়াটার শর্টেজ যদি কমে যায়, তাহলে পরে প্রথমে তার যেটা হবে সেটা হচ্ছে ইউরিনের প্রবলেম হবে। অ্যাট দ্য টাইম অফ ইউরিনেশন তার জ্বালা হবে, ইরেসপেক্টিভ অফ মেল অ্যান্ড ফিমেল সকলেরই। উপরন্তু মহিলাদের যেটা বেশি হবে সেটা হচ্ছে ইকোলাই ইনফেকশন। এবং ইকোলাই ইনফেকশন একটা মানে খুব কমন ডিজিজ অনেক মহিলাদের। মহিলাদের এক্ষেত্রে একটা ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে বেশিরভাগ সময় মহিলারা আমি দেখেছি খুব কম জল খান, বাড়ির থেকে বেরোবার সময় জল কম খান। কারণ আমাদের দেশের অবস্থাটাই এমন, যেহেতু ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি এখনো নয়, রাস্তাঘাটে বিশেষ করে ফর লেডিজ ইউরিনাল সেখানে কোনো ব্যবস্থা নেই। সেই সাফারিংটা তাদের করতে হবে বলে তারা বাড়ি থেকে যখন বেরোন হয় জল খান না একেবারেই, অথবা খুব কম জল। এবং এটা তাদের দোষ না, এটা একদম ছোটবেলা থেকে তাদের শিখিয়ে দেওয়া, তাদের বাবা মারাও তাদের শিখিয়ে দেন, এই দেখ বাড়ি থেকে যখন বেরোবি তখন জল খাবি না, রাস্তায় বাথরুম করবি। তারা ওই অভ্যাসটাকেই একেবারে মানে নিয়ে শ্বশুর বাড়িতে আসে, একেবারে যৌতুকের মতো ওই অভ্যাসটাই ক্যারি অন করে যান সারা জীবন ধরে। বাট অ্যাজ আ রেজাল্ট অফ দিস, যে ঘটনাটা ঘটে শরীরের ভেতর, দ্য মোর উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড মোর উই ইউরিনেট, তত আমাদের কিন্তু শরীরের টক্সিনগুলো বেরিয়ে যায়। যত আমরা জল কম খাচ্ছি, তত আমরা কম ইউরিনেট করছি, এবং তত আমাদের কম টক্সিন বেরোচ্ছে শরীর থেকে, এবং তত মহিলারা এই জন্যে অনেক মানে পুরুষদের তুলনামূলকভাবে আগে এই বাতে মানে হাঁটু ব্যথা, গিটে ব্যথা, এই সমস্ত আর্থারাইটিসে বেশি পড়ে, যে সমস্ত নর্মাল টেন্ডেন্সিগুলো হয়। ওয়াটার শর্টেজ ইজ আ ভেরি মেজর পয়েন্ট। এর পরের যে পয়েন্টটা হাইপোক্সিয়া, এই বল হোয়াট ইজ হাইপোক্সিয়া, বলো পিজি হসপিটাল বলো, দাদা আপনি বলুন হোয়াট ইজ হাইপোক্সিয়া, লেডিস প্লিজ, হোয়াট ইজ হাইপোক্সিয়া বলুন, হাইপোক্সিয়া কাকে বলে? ডাক্তার বসে আছে বলে যায় হাইপোক্সিয়া কাকে বলে, এই বলো হাইপোক্সিয়া কাকে বলে? হাইপোক্সিয়া কাকে বলে?
Any answer? Anybody please? What is hypoxia? এই যে মাস্ক, হাইপোক্সিয়া কাকে বলে? সবাই মাথা অকারণ দুশ্চিন্তা, বেসলেস টেনশন, প্রত্যেকদিন রাতে দুঃস্বপ্ন দেখা, আমার বাড়ির তলায় দুটো লোক গল্প করছে, আমার মনে চিন্তা হচ্ছে ওরা আমাকে খুন করার প্ল্যান করছে, আমার ছেলে বা আমার মেয়ে রোজ স্কুলে বা কলেজে যায়, এতদিন ধরে যাচ্ছে, আমি জানি, আমি দেখেছি, বাড়ির কাছেই কলেজ, বেশি দূরে নয়, কিন্তু যেই কলেজে যাওয়ার জন্য বাইক থেকে বেরোলো আমার প্রচন্ড টেনশন আরম্ভ হয়ে গেল, রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে না? অকারণ দুশ্চিন্তা, বেসলেস টেনশন, কোনো কারণ ছাড়া ভয়, এই ধরনের ডিজিজে যারা ভোগেন তাদের এই ডিজিজটাকে বলা হয় হাইপোক্সিয়া। আমাদের নর্মাল লাইফে এটা সাধারণত টেনশনের জন্য হয়, এবং বর্তমান যে লাইফস্টাইল তাতে আমাদের টেনশন প্রত্যেকের জীবনেই আছে কম বেশি। হ্যাঁ, এতদিন পর্যন্ত মানে টাকা কি করে আরেকটু বেশি রোজগার করব, নিজের সংসারটাকে আরেকটু কি করে ভালো রাখবো, নিজের লাইফটাকে আরেকটু কি করে ভালো করব, সবকিছু করতে গেলেই পৃথিবীতে টাকার দরকার, তাই টাকা কি করে বেশি রোজগার করব, দ্যাট ওয়াজ দ্য অনলি মেজর টেনশন। জানুয়ারি 2020 থেকে শুরু হয়েছে এর সঙ্গে আরেকটা টেনশন, কি করে সুস্থভাবে বাঁচবো করোনা থেকে বাঁচিয়ে। করোনা থেকে বাঁচো, এটাই তো বলছি, পাই না ভাই করোনা বাঁচতে। তো টেনশন ইজ মেজর পয়েন্ট, মেজর রিজন অফ হাইপোক্সিয়া। সেটা কিসে কম্বিনেশন? কিসে কমবে? এটা কম থাকলে আর বাড়া থাকলে বুঝবো। কম থাকলে হাইপোক্সিয়া এক্ষেত্রে যদি কারোর যদি দেখেন টেনশন অনেক বেশি হয়, সেক্ষেত্রে তার ডিগ্রির উপরে আপনাকে ওষুধ দিতে হবে, মানে আমাদের সাপ্লিমেন্ট। এখানে মাস্ট একটা কোনো না কোনো মিনারেলস, অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে নিউরো হেলথ ট্যাবলেট, তার থেকে একটু যদি কম থাকে এবং সেটা যদি মেমোরি রিলেটেড থাকে তাহলে সেখানে খুব ভালো কাজ করবে একটা আমাদের সাপ্লিমেন্ট, যেটা সহজে আমরা চট করে খুব একটা সচরাচর লিখি না, কিন্তু ভালো কাজ করবে। যদি মেমোরিও কিছুটা ফল করছে আবার টেনশনও হচ্ছে এরকম ধরনের কোনো পেশেন্ট পান, সেখানে খুব ভালো কাজ করবে এটা, দ্যাট ইজ মেমোরি প্লাস ক্যাপসুল। এবং এই মেমোরি প্লাস ক্যাপসুল সম্বন্ধে আমি আপনাদের একটা কথা বলবো একটু পরে। আর সমস্ত ধরনের টেনশনের পেশেন্টে, কম টেনশন হোক, মাঝারি টেনশন হোক, বেশি টেনশন হোক, সমস্ত ধরনের টেনশনের পেশেন্টে একটা সাপ্লিমেন্ট অবশ্যই দেবেন, দ্যাট ইজ স্ট্রেস ফ্রি সিরাপ। স্ট্রেস ফ্রি সিরাপ। এবারে আমি আপনাদের বলি মেমোরি প্লাস ক্যাপসুলটা যেটা, এই মেমোরি প্লাস ক্যাপসুলটার নামটা শুনে আমাদের যেটা ধারণা হয় দ্যাট ইট অনলি ইনক্রিজেস দ্য মেমোরি। মেমোরির জন্য, মেমোরির জন্য, হ্যাঁ মেমোরি, কিন্তু শুধুমাত্র মেমোরির জন্য নো। এই যে মানুষের চিন্তা ভাবনা, মেমোরি প্লাস ইজ দ্য অনলি মেডিসিন যেটা আমরা অনেক সাইকোলজিক্যাল পেশেন্টদের দিতে পারি, সাইকিক পেশেন্টদের দিতে পারি, নানা রকম সাইকোলজিক্যাল প্রবলেম, সেক্ষেত্রে আমরা তাকে দিতে পারি। এবং নট অনলি দ্যাট, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আজকাল যে জিনিসটা আচ্ছা হয়, রিলেশনশিপ প্রবলেম। 4 বছর প্রেম করে বিয়ে করলো, 2 মাসের মধ্যে ডিভোর্স। এইবার আমার কাছে এরকম একটা কাপল এসেছিলেন, তারা দুজনেই, তারা যখন আমার কাছে এসেছিলেন তারা বলেছিলেন যে তাদের বিয়ের আগে তাদের মধ্যে 7 বছর রিলেশন ছিল, এবং আমার কাছে যখন এসেছেন তখন 2 মাসও হয়নি এবং অন দ্য ভার্জ অফ ডিভোর্স। তারা দুজনেই মানে ইয়ে করে নিয়েছে যে হ্যাঁ চলো তোমার লাইন আমার লাইন আলাদা, তুমি আলাদা থাকো আমি আলাদা, আমরা ডিভোর্স করব।
তা সত্ত্বেও কার একটা কথা শুনে যেন কার রেফারেন্স যেন আমার কাছে এসেছিল সেটা আমার মনে নেই। তো আমি তখন তাদের দুজনকেই এটা দিয়েছিলাম, মানে আমাদের সাপ্লিমেন্ট দিয়েছিলাম, এবং দুজনের মধ্যে কমন ছিল বেশ কিছু কিছু প্রোডাক্ট, তার মধ্যে একটা প্রোডাক্ট ছিল মেমোরি প্লাস ক্যাপসুল। এখন মেমোরি প্লাস ক্যাপসুলটা যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে তৈরি, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো সত্যি that can cure not only other psychological problems, that can also cure a relationship problem. স্যার বলছি মানে কি স্যার? ডিপ্রেশনে মেমোরি ক্লাস হয়ে যাবে। Depression ডিপ্রেশনের পেশেন্ট তো অগুন্তি। দেওয়া যাবে কন্ডিশন কি? তাহলে স্যার প্রেমে পাওয়া হলে হ্যাঁ। ডাক্তার And after that 5 মাস ওষুধ খাওয়ার পরে 5 মাস ওষুধ খাওয়ার পরে ভদ্রলোক আমাকে ফোন করে একদিন খবর দিলেন, যে তার মধ্যে আমাকে দুবার দেখিয়েছিলেন 5 মাসের মধ্যে। ভদ্রলোক আমাকে একদিন ফোন করে খবর দিলেন যে অরিন্দম দা, আমি আপনাকে একটা খবর জানাই। নিশ্চয়ই জানা, কি বলুন? আমার স্ত্রী আমার পাশেই বসে আছে এবং আই এম হ্যাপি টু সে নাও দ্যাট মাই ওয়াইফ ইজ প্রেগনেন্ট। আমি তখন তাকে বললাম যে খুব ভালো হয়েছে যে আপনারা মানে এই জিনিসটাকে ট্রিটমেন্টের মধ্যে থেকেছেন এবং অ্যাটলিস্ট লাস্ট ট্রাই হিসেবে একটা ট্রাই করেছেন যাতে আপনাদের রিলেশনটা থেকে যায়, মানে টিকে যায় এবং সব কিছু নর্মাল। তো যাই হোক, মেমোরি প্লাস কিন্তু অনেক কিছু হিসেবে এইসব সাইকোলজিক্যাল ব্যাপারগুলোতে কাজ করে। আচ্ছা, এবারে লাস্টে হচ্ছে পিএইচ। হোয়াট ইজ পিএইচ? এই হোয়াট ইজ পিএইচ? হ্যাঁ, বডি পিএইচ তো বুঝলাম, পিএইচটা কি? পাওয়ার অফ হাইড্রোজেন। ইয়েস, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পোটেনশিয়াল অফ হাইড্রোজেনকে বলা হয় পিএইচ। এবার এইটা পিএইচটা কি? নরমাল পিএইচ আমরা ধরি জলের পিএইচ। জলের পিএইচ ইজ 7। আমাদের বডি পিএইচ মানে হিউম্যান ব্লাডের পিএইচ। ব্লাডের পিএইচটা ভ্যারি করে 7.2 থেকে 7.3। 0.1 যদি কম, 7.1 যদি হয়ে যায়, মানুষ তখন অসুস্থ বোধ করে, যেন কিছু একটা খারাপ লাগছে। 7 যখনই হয় তখন কিন্তু সে ঘোরতর অসুস্থ, ঘোরতর কোনো রোগ তার শরীরে বাসা বেঁধেছে। 6.9 যখন তার থেকে আরেকটা 0.1 কমছে, 0.1 আরেক 0.1 কমলো, that person goes to coma। 6.8 আরেক পয়েন্ট কমলো, 0.1। বলো হরি হরি বলো। So 7.3 থেকে 6.8, 0.5 pH এর ডিফারেন্স, that is the difference between life and death. The pH is a very vital thing to judge. এই pH হাই আছে না লো আছে না এরকম আছে। স্যার বেড়ে গেছে, বেড়ে গেলে কোনো সমস্যা নাই? না, সুপারহিউম্যান। ওকে, হিউম্যান টক্সিন। স্যার একটা ভালো ক্লু দিলেন, এই কাপলের মধ্যে ঝগড়াতে মেমোরি প্লাস দেওয়া একটা ভালো জিনিস বললেন। ডেফিনেটলি অনেক কিছু আছে, কেভার সম্ভারে সব কিছু আছে। অনলি ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই। ডায়াগনোসিস সঠিক হতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং সঠিক জিনিসটা দিতে হবে। আর তাদের একটা দায়িত্ব সঠিকভাবে প্রত্যেকটা ডোজ ওষুধ খেতে হবে, ধৈর্য ধরে, ছটফট করলে হবে, তাহলে পরে সেরে যাবে। ওকে, হেভি মেটাল। হেভি মেটাল আমরা কোথা থেকে পাই? বেশিরভাগ সময় হেভি মেটালটা জলের মাধ্যমেই এই কন্টামিনেশনটা হয়। হেভি মেটালগুলো এই যে স্টিমুলেটিং বেভারেজ, যেটা ওখানে লিখেছিলাম, স্টিমুলেটিং বেভারেজ। যা কিছু বেভারেজ, বেভারেজ মানে কি? খাদ্য হতে পারে, পানীয় হতে পারে, হালকা টিফিন টাইপের, সেটা আমাদের স্টিমুলাস দিচ্ছে, মানে উদ্দীপনা দিচ্ছে, দ্যাট ইজ স্টিমুলেটিং বেভারেজ। চা কফি তো বটেই, কোল্ড ড্রিঙ্কসও হতে পারে, থামস আপও অনেককে অনেক সময় স্টিমুলাসের কাজ করে। এমন নেশাগ্রস্ত আমি দেখেছি, বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েদের, 10-12 বছর বয়স, 14 বছর বয়স, ডেলি একটা ওই ছোট বোতল থামস আপ না হলে হবে, ওটা তার নেশা হয়ে গেছে, স্টিমুলেটিং বেভারেজ। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই জিনিসটা তখন মানে এটা এই পয়েন্টটা খুব একটা বেশি গা করার কিছু নেই যদি হাই দেখেন, কিন্তু যদি কখনো এমন পেশেন্ট পান যে গতকাল একটা, আজকে আমার কাছে এইটাতে টেস্ট করলো, গতকাল একটা এক্স রে করিয়েছিল, তার আগের দিন একটা সিটি স্ক্যান করিয়েছিল,
তার মানে তার শরীরে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অনেক বেশি হয়েছে। তখন কিন্তু তাকে খুব ভালো একটা ডিটক্সিফাইং জুস দিতে হবে। জল তো বেশি করে খেতে বলতেই হবে, অ্যালকালাইন ওয়াটার বটলও মানে রেকমেন্ড করতে হবে, কিন্তু একটা ভালো ডিটক্সিফাইং জুসও দিতে হবে। কারণ রেডিয়েশন আমাদের শরীরে, তখনও বলেছি, অ্যাটলিস্ট 14 দিন পর্যন্ত থেকে যায়, এবং অ্যাক্টিভ রেডিয়েশন যদি থাকে তাহলে পরে কিন্তু সে যদি অসুস্থ লোক হয় তাহলে পরে তার কোনো না কোনো অর্গ্যানের ক্ষতি হতে পারে, স্ট্রং চান্স। আচ্ছা, এখানে কি বায়োএনার্জি কার্ডের কোনো ভূমিকা আছে? বায়োএনার্জি কার্ডের তো নিশ্চয়ই ভূমিকা আছে, কিন্তু বায়োএনার্জি কার্ড যদি সেই মানে ওই টেস্টগুলো করবার সময় তখন যদি বায়োএনার্জি কার্ডটা তার শরীরে থাকে তাহলে পরে অতটা তার শরীরের মধ্যে অ্যাবজর্ব হবে। বায়োএনার্জি কার্ডটা বেসিক্যালি কি থাকে, বায়োএনার্জি কার্ডের ভেতরে আমাদের একটা চিপ বসানো আছে, একটা মাইক্রোচিপ, এবং সেই মাইক্রোচিপটা কিন্তু আপনাদের এই মোবাইলের রেডিয়েশন, এই যে আমরা যে সবাইকে বলি মোবাইলের রেডিয়েশন থেকে প্রোটেকশন দেবে হাউ, ওই চিপটার জন্য ইট অ্যাট্রাক্টস দ্য রেডিয়েশন, ওই চিপটা অ্যাট্রাক্টস দ্য রেডিয়েশন ওর মধ্যে। আমার বডিতে আর ওটা ঢুকলো না, ওর মধ্যে চলে গেল, দ্যাট ইজ আ শিল্ড, বায়োএনার্জি কার্ড। তাহলে পরে ওই পরীক্ষাগুলো করার সময় তার শরীরে যদি ওটা থাকতো তাহলে অনেকখানি তার ভেতরে গেছে, আমার শরীরে কম আছে। যদি না থাকে তাহলে পরবর্তীকালে তাকে ওই ডিটক্সিফিকেশন করে করেই ওই রেডিয়েশনগুলো শরীর থেকে দূর। তাহলে স্যার টেস্ট করার সময় যদি ওরা যদি বডিতে থাকে তাহলে ওই বায়োএনার্জি কার্ডই তো অনেক টেনে নেবে। আমাদের এই টেস্ট করার সময় কোনো কিছুই থাকবে না, কিন্তু এক্সরে করার সময় ধরো তুমি চেস্টের এক্সরে করো, লাংসের কোনো চেস্টের এক্সরে, তখন তোমাকে শুধু খালি গায়ে ওই চেস্ট এক্সরে প্লেটটার সামনে এরকম করে দিয়ে দেওয়া হবে। তখন তো তোমার প্যান্ট পরা, তা প্যান্টের পকেটে তোমার যদি ওই কার্ড থাকে তোমার কোনো ক্ষতি নেই, তোমার রুমাল রয়েছে, পয়সা রয়েছে, সবকিছুই রয়েছে। নেক্সট পয়েন্ট, টোব্যাকো, নিকোটিন। আমরা যারা বেশি খাই তাদের এটা সবসময় হাই দেখাবে। মহিলাদের দেখা বেশি। হ্যাঁ স্যার, যারা নেশাবান করে না তাদেরও দেখায়। এখানে একটা পয়েন্ট হচ্ছে, এখন যদি কলকাতায় যান, এটা আজকে কথা বলছি না, অন্তত গত 20 বছর ধরে আমি এই ট্রেন্ডটা দেখছি। প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, এই সমস্ত এলাকায় যদি যান, যদি 50টা মেয়ে দেখেন কলেজের মেয়ে, তার মধ্যে 48টা মেয়ে সিগারেট খাচ্ছে। স্যার, ওটা টালিগঞ্জের মেট্রোর সামনেটা, আমি ওখানে গেলি, ওখানটা কলকাতা বসে চা খাই। হ্যাঁ। ও আমার আশপাশে এদের মতন চারটি গাং মেয়ে এসে গেল, হ্যাঁ। মানে সব বসেই আছে, হ্যাঁ। মানে সিগারেট শেষ হচ্ছে তারা সিগারেট ধরিয়ে ফেলছে। ঠিক আছে, আরে তুমি এই কথা বলছো, মানে আমি তারা আমি মেট্রো একদিন লাস্ট মেট্রো ধরতে আসবো কিনা, মানে লাস্ট মেট্রো চলে গেছে কিনা আমি শিওর না, দৌড়তে এসেছি। যখন ঢুকতে যাবো মেট্রোতে, ওই যে ওপরে যে লাল ঘড়িটা থাকে, ওই ডিজিটাল ঘড়িটা, ওই ঘড়িটা দেখি খারাপ, আমি বুঝতে পারছি না মেট্রোটা চলে গেছে কিনা। তো সামনে দেখছি 3টে মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এর মতো গল্প বেশি। তো আমি দেখছি, আচ্ছা দিদি মেট্রোটি চলে গেছে, লাস্ট মেট্রোটি চলে গেছে। তার মধ্যে একটি মেয়ে, সে হাতে সিগারেট নিয়ে আমাকে এরকম ভেতরে যান, ভেতরে গিয়ে দেখুন, এরকম করে আমি ওর স্টাইল দেখে আর ওর স্টাইল দেখে আমি অবাক হয়ে গেলাম। ভেতরে যান, ভেতরে গিয়ে দেখুন, সিগারেটটা এখানে রয়েছে, টানছে খাচ্ছে। আরে কি, এরা কি সিনেমার হিরোইন নাকি? তো এখন বলা কথা এটাই যে অ্যাক্টিভ স্মোকার তাদের ক্ষেত্রে তো হাই দেখাবে, রেসপেক্টিভ অফ মেল অর ফিমেল, কিন্তু আমরা বাড়িতে যারা খাই এবং যারা বাড়িতে খান না, দে আর প্যাসিভ স্মোকার্স, তাদের ক্ষেত্রে হাই দেখাতে পারে, সম্ভাবনা আছে তাদের হাই দেখাতে। টক্সিক পেস্টিসাইড রেসিডিউ, এটা কি? কীটনাশক থেকে যেটা সেটা আপনার শরীরে আসলো করতে খাবার থেকে। খাবার থেকে। ফ্রম ভেজিটেবলস। স্যার দুধের সঙ্গে আসতে পারে, হ্যাঁ, মিল্কের সঙ্গে আসতে পারে, মিল্কের সঙ্গে হ্যাঁ আসতে পারে, রাইসে পাবে, রাইসে আসতে পারে। হ্যাঁ গরম পাবে। মিল্কের সঙ্গে তখনই আসবে যদি সেই গরুটাকে অতিরিক্ত পরিমাণে হরমোন ইনজেকশন করানো হয়, মিল্ক প্রোডাকশন করানোর জন্য, তখন আসবে। সেটা তো অবশ্যই কিন্তু চলছে। এটা হচ্ছে পেস্টিসাইডস
পেস্টিসাইড জেনারেলি সাধারণত এই সব ভেজিটেবল রাইস, এই ডাল ফল এসবের থেকেই আসে। ভেজাল জাতীয় শসা, জিনিস লঙ্কা, থেকে পটল। হ্যাঁ, এবং এর জন্যই এই পেস্টিসাইডের থেকেই এই পেস্টিসাইড আমাদের কি হয়, এই পেস্টিসাইড যখনই মানুষের শরীরে ঢোকে এটা কিন্তু একটা অংশ বেরিয়ে যায়, কিন্তু একটা অংশ কিন্তু থেকে যায়, এবং সেটা আবার কোথায় থাকে, লিভারে থাকে। এই জিনিসগুলো মানে আস্তে আস্তে বাড়তে থাকে। সেই জন্য এই পেস্টিসাইড রেসিডিউটাকে নির্মূল করার জন্য যখন এইটা কারুর হাই দেখবেন, টক্সিক পেস্টিসাইড রেসিডিউ, এইটা যদি কারুর খুব হাই দেখেন এবং তার সঙ্গে তার লিভারে ব্যথা থাকলে তো কথাই নেই, তাকে কিন্তু একটা না একটা লিভারের গার্ড দিয়ে দেবে। আমাদের লিভার টনিক, লিভার কেয়ার, লিভার হেলথ, ডিটক্সি প্লাস ক্যাপসুল, চারখানা লিভারের খুব মানে স্ট্রং জিনিস রয়েছে, দারুণভাবে কাজ করে। তো সেই জন্য এই পেস্টিসাইডের জিনিসটা দেখলে ওটা আমরা লিভারটাকে যাতে নষ্ট না করে তার গার্ড হিসেবে আমরা লিভারটা দেখবো, এবং লিভারের থেকে অনেক রকমের অসুখ হয়, সেই জিনিসটাও রাখতে হবে। ট্রেস এলিমেন্টস, ক্যালসিয়াম, ক্যালসিয়াম কমে গেছে কিনা? কমেছে। এফি, এফি মানে কি? সবার শুনেছো না? ফেরাস, ফেরাস মানে আয়রন, জেডেন মানে জিঙ্ক, আর এসি মানে সেলেনিয়াম। সেলেনিয়াম কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ট্রেস এলিমেন্ট। সেলেনিয়াম অনেক পর্যাপ্ত পরিমাণে থাকলে অনেক রকম ক্যান্সার আটকায়। আচ্ছা, এর স্যার একটা স্টেজ অবধি তো সেলেনিয়াম ঠিক আছে, এমনি তো সেলেনিয়াম আমরা নর্মাল মানে বাইরে যে নর্মাল পাওয়া যায় ওটা তো মানে যদি হিউম্যান বডি ইনটেক করো তো মারা যেতে পারে, সেলেনিয়াম না, সেটা না, এটা তো এগুলো তো সবই ট্রেস। আমার দরকার কতটুকু? ট্রেস অ্যামাউন্টেই দরকার, আমার বেশি কখনোই দরকার না। ক্ষুদ্রতম একটা। একদম। আমাদের এতে দেখবেন নিয়ে দাও। হ্যাঁ, সিটিএমডি, কেএমডি এর ভেতরে এমন কিছু মানে জিনিস আছে যেগুলোর পয়জনাস এফেক্ট শুনতে আমরা খুব অভ্যস্ত, সেটার নাম শুনলেই আমরা ভয় পাই। আর্সেনিক। আর্সেনিক, আর্সেনিক সিটিএমডিতেও আছে, ওটাতেও আছে। কতটা আছে? দুটোই আয়নিক সলিউশন, 0.02% ওয়েট বাই ওয়েট, W বাই W। তাহলে এই ধরনের ইয়ে থাকলে পরে সেখানে কোনো ইয়ে নেই, ওইটুকু ক্ষুদ্রতম জিনিসটা আমার দরকার, জিনিসটাকে ভালো করে। হেভি মেটালস, lead, ক্যাডমিয়াম, আর্সেনিক, ক্রোম, ক্রোম হচ্ছে ক্রোমিয়াম থেকে আসে, এবং মার্কারি। হ্যাঁ, এবার এই সমস্ত হেভি মেটালগুলো, এই হেভি মেটালগুলো কি হয়, এগুলো কিন্তু প্রথমে লিভারে বাসা বাঁধে, এবং তারপরে আস্তে আস্তে যে জিনিসটা এটার প্রকাশটা পায় সেটা হচ্ছে স্কিনে। যত আর্সেনিক পলিউশন হয়েছে, যত জায়গায় লোকের জল খেয়ে আর্সেনিক জল মানে আর্সেনিক মিশ্রিত জল খেয়ে অসুস্থ হয়েছে, তাদের প্রত্যেকে সেই মানে কি বলবো এক্সপ্রেশনটা তাদের স্কিনে আগে দেখা গেছে, এবং তারপরে যখন তাদের স্টাডি করা গেছে তখন তাদের মানে দুটো ডিপার্টমেন্টে তাদের ঘোরাঘুরি করতে হয়েছে সারা জীবন। একটা হচ্ছে ডার্মাটোলজি মানে স্কিনের ব্যাপারে, আর একটা হেপাটোলজি মানে লিভারের ব্যাপারে। লিভার আর স্কিন একেবারে পুরো ছেড়ে গেছে এই হেভি মেটাল, হেভি মেটালের ক্ষতিকারক প্রভাব। হেভি মেটাল ডিটক্সিফিকেশন, ডিটক্সিফাইং জুস তো অতি অবশ্যই একটা দেবে, লিভারের গার্ড অতি অবশ্যই একটা দেবে, স্কিনে ইরাপশন বেরোক আর না, এবার স্কিনে যেরকম ইরাপশন বেরোবে সেরকম। এবারে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যেটা প্রোটিন বিভাগে সাহায্য করে। প্রোটিন বিপাকে সাহায্য করে। ওকে, ভেরি গুড। আর কেউ কিছু বলবে? অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? একটা উত্তর পেলাম। বলো। হ্যাঁ, প্রোটিনটাকে ভাঙা হয় অ্যামাইনো অ্যাসিড থেকে। আচ্ছা, দুটো আনসার দাও। এই বলো। আমি দেখিনি।
তুমি দেখো না, ভেরি গুড, এক্সেলেন্ট। আচ্ছা 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 আপনারা এই পাশাপাশি একদম পুরো চুপচাপ, একটা কেউ কোনো কথা বলবে না। আমরা ট্রিটমেন্ট তো করি না, এটা পরে বলে তো। আমি তো ট্রিটমেন্ট দাদা আপনি বলুন, অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? করে তাই দেখ না বলে। কি বুঝছো নাকি? স্যার এমন এমন দুর্গা একটা কোশ্চেন করছেন মানে নিজেরই তো ভুলে যাচ্ছি। কেন কোথায় দুন্দা যা বেরোচ্ছে, যা আসছে, যা দেখাচ্ছে, যা দেখাচ্ছে তাই বলছি। অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? এনিবডি? প্রোটিনটা ভাঙার পর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। একটা, দুটো, তিনটে, চারটে উত্তর পেলাম। আচ্ছা, এনিথিং এলস? বলুন বলুন। মানুষের শরীরে 11টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে বলা হয়, এখানে আমাদের চার্টে 10টা অ্যামাইনো অ্যাসিড দেখানো হয়েছে ওই 11টার মধ্যে। অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। প্রোটিনকে ভাঙতে সাহায্য করে, ও বলেছে অ্যামাইনো অ্যাসিড ভেঙে প্রোটিন হয়। ও কি একটা বললো আর? খাদ্য পরিপাক করতে সাহায্য করে। খাদ্য পরিপাক করতে সাহায্য করে। কেন খাদ্য পরিপাক করতে সাহায্য করে? কেন? অ্যাসিড বলে? অ্যাসিড। ওকে, অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য বেসিক ইউনিট অফ অল প্রোটিন। আমরা যখন খাবার খাই, একটা জিনিস যেটা নিউট্রিশন পোরশনটা বোঝাতে গিয়ে আমি ইয়ে করবার চেষ্টা করি, বলবার চেষ্টা করি, সেটা হচ্ছে মানুষের 6 রকম এসেনশিয়াল জিনিস সবসময় দরকার খাবারের মধ্যে। নাম্বার 1 কার্বোহাইড্রেট, নাম্বার 2 প্রোটিন, নাম্বার 3 ফ্যাট, নাম্বার 4 ভিটামিন, নাম্বার 5 মিনারেলস, নাম্বার 6 ওয়াটার। এই 6টা হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টস যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। এবার এই 6টার মধ্যে 3টে জিনিসকে হজম করতে হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। বাকি 3টে জিনিসকে হজম করতে হয় না, ওটা যেমন ভাবে শরীরে ঢোকাবো তেমন ভাবেই ওটা অ্যাবসর্ব হবে। কার্বোহাইড্রেট যখন হজম হচ্ছে